ইলেকট্রোলিসিসের সেকেন্ড ভিডিওতে আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা যদি ভিন্ন ভিন্ন ইলেকট্রোলাইটিক সলিউশনকে নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করতে থাকি তাহলে ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন পদার্থগুলো কি কি। তো আমরা ইলেকট্রোলিসিসের ফার্স্ট ভিডিওতে যেটা দেখেছিলাম যে ইলেকট্রোলিসিস বা তড়িৎ বিশ্লেষণ ঘটানোর উপায় কি। তড়িৎ বিশ্লেষণ আমরা করতে পারি এরকম একটা ইলেকট্রোলাইটিক সেলে। কি ইলেকট্রোলাইটিক সেল? ইলেকট্রোলাইটিক সেল যেখানে দুটো ইলেকট্রোড থাকে, যে দুটো ইলেকট্রোডকে কোনো ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে নিমজ্জিত করে এই ইলেকট্রোলাইটিক সলিউশনের ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ পাস করতে পারি তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে ভিন্ন তড়িৎ দ্বারে ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন করতে পারে। অর্থাৎ ডিউরিং ইলেকট্রোলিসিস অর্থাৎ ইলেকট্রোলিসিস প্রক্রিয়াতে কোন তড়িৎ দ্বারে কি পদার্থ উৎপন্ন হবে সেটা দুটো বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে এই ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রোড হিসাবে আমরা কাকে ইউজ করছি, অর্থাৎ ইলেকট্রোডটা কি রয়েছে তার উপর। অ্যান্ড সেকেন্ড যে কন্ডিশনের উপর ডিপেন্ড করতে পারে সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সলিউশন, অর্থাৎ এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণটাকে আমি নিয়েছি সেটা কি অবস্থায় রয়েছে, সেটা কি কোনো অ্যাকোয়াস সলিউশনে রয়েছে, অর্থাৎ সেটা কি কোনো জলীয় দ্রবণ নাকি কোনো কি গলিত দ্রবণ, ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত দ্রবণ। এই দুটো বিষয়ের ওপর কিন্তু বেসিক্যালি এই ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন পদার্থগুলো নির্ভরশীল। তো চলো আমরা ফার্স্ট বিষয়ের উপর দেখতে চাইছি। প্রথম যে বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা হচ্ছে নেচার অফ দ্য ইলেকট্রোড। ইলেকট্রোডের নেচার কি? ইলেকট্রোড হতে পারে দু রকমের। একটা হচ্ছে কোনো ইনার্ট ইলেকট্রোড, দ্যাট ইজ এমন কোনো ইলেকট্রোডকে আমি চুজ করলাম যে ইলেকট্রোডটা সক্রিয়ভাবে ওই ইলেকট্রোলিসিস প্রসেসে টেক পার্ট করছে না, অর্থাৎ অংশগ্রহণ করে না। এরকম কিছু ইলেকট্রোডকে আমি নিয়ে ইলেকট্রোলিসিস ঘটাতে পারি। এক্ষেত্রে আমার প্লাটিনাম, গ্রাফাইট এরা এই ধরনের ইনার্ট ইলেকট্রোডের কাজ করতে পারে। অর্থাৎ এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ইনার্ট ইলেকট্রোড হিসেবে আমি প্লাটিনাম ইলেকট্রোড এবং গ্রাফাইট ইলেকট্রোড ইউজ করতে পারি। সেকেন্ড, কোনো রিঅ্যাক্টিভ ইলেকট্রোড, অর্থাৎ আমরা এমন কোনো ইলেকট্রোডকে ইউজ করতে পারি যে ইলেকট্রোডটা ওই ইলেকট্রোলাইটিক প্রসেসে সক্রিয়ভাবে পার্টিসিপেট করে যেতে পারে। অর্থাৎ এমন কোনো ইলেকট্রোড যে ইলেকট্রোডটা ওই ইলেকট্রোলাইটিক সলিউশনে থাকা কোনো আয়নের সাথে কমন কোনো ইলেকট্রোডকে আমরা চুজ করতে পারি। যেমন আমি বলতে পারি যে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি আমি কপার ইলেকট্রোডকে নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাই তাহলে এখানে দ্রবণ হিসেবে রয়েছে কপার সালফেট, ইলেকট্রোড হিসেবে আমি কপারকে চুজ করেছি। এই ধরনের কোনো ইলেকট্রোড যে ইলেকট্রোডগুলো রিঅ্যাক্টিভ হয়ে উঠতে পারে ইলেকট্রোলিসিস প্রসেসের ক্ষেত্রে, এই ধরনের কোনো ইলেকট্রোডকেও নেওয়া যেতে পারে। সেকেন্ড, তাহলে এই গেল আমার ইলেকট্রোডের ওপর ওই ইলেকট্রোলিসিসে উৎপন্ন পদার্থের ভূমিকা। সেকেন্ড, ইলেকট্রোলাইটিক সলিউশন, অর্থাৎ ইলেকট্রোলাইটিক সলিউশনটা আমি কি অবস্থায় নিচ্ছি তার উপর কিন্তু এই ইলেকট্রোলিসিসে উৎপন্ন পদার্থগুলো নির্ভরশীল। যেমন না, আমরা যদি এই ইলেকট্রোলাইটিক সলিউশনটাকে অ্যাকোয়াস স্টেটে নিই, অর্থাৎ তার কোনো জলীয় দ্রবণের নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাই, জলীয় দ্রবণে নেওয়ার সাথে সাথে কি ঘটবে, তড়িৎ বিশ্লেষণে এক্স্যাক্ট ঘটে কি ঘটে, এই যে অ্যানোড এবং ক্যাথোডের দিকে সাধারণত আয়নগুলো ছুটে যায়। আয়নগুলো ছুটে গিয়ে তার চার্জটাকে মুক্ত করে গোটা প্রসেসটাকে সংগঠিত করে। এইবার ধরো আমি কোনো অ্যাকোয়াস সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে এর মধ্যে নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাচ্ছি। তাহলে এরকম জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটানোর ক্ষেত্রে জলীয় দ্রবণে উপস্থিত আয়নগুলো কি Na+Cl-। আচ্ছা, Na+Cl- এর পাশাপাশি কিন্তু এই জলীয় দ্রবণের মধ্যে থাকা H2ওরও কিন্তু অক্সিডেশন এবং রিডাকশনের ভূমিকা রয়েছে। এও কিন্তু ইলেকট্রোডের দিকে ছুটে যাওয়ার প্রবণতা দেখাতে পারে। অর্থাৎ যখন আমি জলীয় দ্রবণ নিলাম তখন এরা তিনজনাই কিন্তু সক্রিয়ভাবে পার্টিসিপেশন দেখাতে পারে ইলেকট্রোলিসিস প্রসেসে। এইবার দেখো ঘটবেটা কি না, এই অ্যানোডের দিকে ছুটে যাবে কোন আয়নগুলো না, নেগেটিভলি চার্জ আয়নগুলো অ্যানোডের দিকে ছুটে যাবে, কোনো পজিটিভ চার্জ আয়ন অ্যানোডের দিকে যাবে না। নেগেটিভ চার্জ আয়ন ছুটে যেতে পারে, আর যেতে পারে কি H2ও ছুটে যেতে পারে। ছুটে গিয়ে সে কি করতে পারে না, সে ইলেকট্রনটাকে ছেড়ে অক্সিডাইজড হতে পারে।
অর্থাৎ অ্যানোডে সংগঠিত বিক্রিয়া হচ্ছে একটা অক্সিডেশন। এই অক্সিডেশনটা H2O কিভাবে ঘটাতে পারে? ধরো H2O কে আমি যদি দেখি, H2O গেল এখানে, আমি যদি 2 H2O কে নিই, সে ইলেকট্রনকে ছেড়ে দিয়ে অক্সিজেন তৈরি করে দিতে পারে, প্লাস H প্লাস আয়ন মুক্ত করতে পারে, প্লাস 4e 4টে ইলেকট্রনকে ছাড়তে পারে। তাহলে H2O ইলেকট্রোডে গিয়ে কি করতে পারে না, ইলেকট্রোডে গিয়ে অক্সিডাইজড হতে পারে, অ্যাট দ্য সেম টাইম Cl মাইনাসও করতে পারে কি, Cl মাইনাস ইলেকট্রোডে গিয়ে Cl প্লাস ইলেকট্রনকে ছাড়তে পারে। যদি আমি 2Cl মাইনাস নিই তাহলে দুটো ইলেকট্রন ছেড়ে Cl2 হয়ে বেরিয়ে চলে যেতে পারে। তাহলে যাওয়ার প্রবণতা H2ওর অ্যানোডের দিকে রয়েছে, আবার এই H2 অ্যাট দ্য সেম টাইম ক্যাথোডের দিকে ছুটে যেতে পারে। অর্থাৎ অ্যানোডে সংগঠিত বিক্রিয়াগুলো ঠিক এরকম, কিন্তু আমি যদি ক্যাথোডের ক্ষেত্রে দেখি, ক্যাথোডে ছুটে যাবে কে, ক্যাথোডের দিকে ছুটে যেতে পারে, যেহেতু ক্যাথোডের চার্জ নেগেটিভ, কোনো পজিটিভ চার্জ আয়ন ক্যাথোডের দিকে ছুটে যেতে পারে, দ্যাট ইজ Na প্লাস। এ গিয়ে কি করলো, এখান থেকে ইলেকট্রন নিয়ে সোডিয়াম হয়ে ডিপোজিশন ঘটাতে পারে। আর কি, এই যে H2O, সেই H2Oটাও অ্যাট দ্য সেম টাইম ক্যাথোডের দিকে আসতে পারে। কি হবে না, H2O প্লাস 2e এ গিয়ে ইলেকট্রন নিয়ে নিতে পারে, দিয়ে কি হতে পারে না H2, আমি যদি দুটো নিয়ে এখানে, তাহলে 2H2 4e, তাহলে এখানে দেখো 2H2 প্লাস H2 প্লাস OH মাইনাস। তাহলে দেখো H2 প্লাস 2OH মাইনাস এইরকম হাইড্রোজেন নির্গত করে দিতে পারে। তাহলে এই গেল আমার অ্যানোডে এবং ক্যাথোডে সংগঠিত বিক্রিয়া। অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে অ্যানোডে এবং ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াগুলো কি, ক্যাথোডে এবং অ্যানোডে সংগঠিত বিক্রিয়াগুলো ঠিক এরকম। এবার দেখো কে কখন কোন দিকে যাবে সেটা টোটালি ডিপেন্ড করছে কিসের উপর, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করছে তার অক্সিডেশন এবং রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুর উপর। অর্থাৎ কোন ইলেকট্রোডের দিকে কে ছুটে যাবে সেটা টোটালি ডিপেন্ড করছে এদের অক্সিডেশন রিডাকশন ভ্যালুর উপর। অর্থাৎ আমরা যে অক্সিডেশন এবং রিডাকশন পোটেনশিয়াল দেখেছি ইলেকট্রোকেমিস্ট্রির প্রথম দুটো ক্লাসের মধ্যে, সেই অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়ালের উপর ডিপেন্ড করবে যে কার অক্সিডাইজড বা কার রিডিউসড হওয়ার প্রবণতাটা কত বেশি। ঠিক আছে, তো চলো আমরা এটা দেখে নিই। আমরা বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তার উৎপন্ন পদার্থগুলো জানার আগে আমরা যদি একটা জিস্ট করতে পারি, আমরা যদি একটা খুব সহজে এটা মনে রাখার একটা উপায় খুঁজতে পারি, তাহলে পুরো ব্যাপারটা আমাদের কাছে খুব ইজি হবে, না হলে এই পুরো ব্যাপারটা কিন্তু খুব জটিল হয়ে দাঁড়াবে। তো আমরা এই পুরো ব্যাপারটাকে একটা যদি জিস্টের উপর দাঁড় করাতে পারি তাহলে ইলেকট্রোলাইসিস করা আমার পক্ষে খুব ইজি। ধরো কি, আমি দেখতে চাইছি এই ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে, এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে ক্যাথোডের দিকে ছুটে যেতে পারে H2O, আর কারা, আর যেতে পারে কোনো পজিটিভ চার্জ আয়ন। অর্থাৎ কিন্তু এক্স্যাক্ট যাবে কে সেটা ডিপেন্ড করছে ক্যাথোডে ঘটে যাওয়া বিক্রিয়ার উপর। ক্যাথোডে কি ঘটছে, রিডাকশন ঘটছে। তাহলে যার রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি তার ক্যাথোডের দিকে ছুটে যাওয়ার প্রবণতা তত বেশি এবং সেই গিয়ে প্রোডাক্ট তৈরি করবে। আমরা যদি দেখি যে রিডাকশন পোটেনশিয়াল অফ H2O রিডাকশন পোটেনশিয়াল ইজ গ্রেটার, কার থেকে বেশি না গ্রুপ, এটা বেশি রিডাকশন পোটেনশিয়াল অফ গ্রুপ 1, 2 and 13 element, group 1, 2 and 13
মেটাল অ্যাটম বা মেটাল আয়ন। গ্রুপ 1, 2 এবং 13, গ্রুপ 1, 2 এবং 13 নম্বর মেটাল আয়নের প্রেজেন্সে যদি H2O থাকে, তাহলে তাদের প্রেজেন্সে H2O এর ক্যাথোডের দিকে ছুটে যাওয়ার প্রবণতা বেশি হবে, অর্থাৎ তখন H2O ছুটে যাবে। 2 নম্বর, এখানে মনে রাখতে হবে তোমাকে এক্সেপ্ট H+, হাইড্রোজেন আয়ন ছাড়া, আমি মেটাল আয়ন বলেই দিয়েছি। 2 নম্বর, রিডাকশন পোটেনশিয়াল অফ H2O এর মানটা কম হবে যদি আদার আয়ন এক্সেপ্ট গ্রুপ 1, 2 and 13, গ্রুপ 1, 2 এবং 3 ছাড়া যদি অন্য কোনো মেটাল আয়নের প্রেজেন্সে H2O থাকে, তাহলে তখন H2O রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা কম হবে, অর্থাৎ তখন আর H2O ওই ক্যাথোডের দিকে ছুটে যেতে পারবে না। ছুটে যাবে কারা না, ছুটে যাবে এই সমস্ত মেটাল আয়নগুলো, যেমন ধরো কপার, সিলভার, Cu+2, Ag+, এই ধরনের মেটাল আয়ন যদি থাকে, তাহলে আমার ক্যাথোডের দিকে ছুটে যাওয়া প্রবণতাটাকে আমরা এই দুটো পয়েন্টের দ্বারা দেখতে পারি। যদি H2O রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা বেশি হয়, কখন বেশি হবে না, যদি H2O এই ধরনের কোনো মেটাল আয়নের প্রেজেন্সে থাকে, তখন H2O প্রেফার করবে ছুটে যাওয়া। H2O রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা কম হবে কখন না, যখন H2Oটা এই গ্রুপ 1 to 13 ছাড়া অন্য কোনো মেটাল আয়নের প্রেজেন্সে থাকবে। তার প্রেজেন্সে এই মেটাল আয়নগুলো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বেশি হবে, সেই কারণে তখন ইলেকট্রোডের দিকে ছুটে যাবে কে না, ওই মেটাল আয়নগুলো। এটা গেল আমার ক্যাথোডের ক্ষেত্রে। আমরা যদি দেখি তাহলে ক্যাথোডের দিকে ছুটে যাওয়া আয়নের প্রবণতা এবং সেখান থেকে তৈরি হওয়া প্রোডাক্টগুলো কি কি। একই সাথে আমি যদি অ্যানোডের কথাটা ভাবি, দেখো এখানে আমি যদি অ্যানোডে কোন আয়ন ছুটে যেতে প্রেফার করবে, আমরা প্রথমেই দেখলাম যে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া কি কি। ক্যাথোডে যেমন আমার এখানে কি করবে না, ক্যাথোডে যেমন রিডাকশন ঘটেছিল, ঠিক একই রকম ভাবে অ্যানোডে সংগঠিত বিক্রিয়া হচ্ছে অক্সিডেশন। তার মানে এই আয়নগুলোর ভিতরে যে আয়নের অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু যত বেশি, সে কি করবে, সে তত অ্যানোডের দিকে যাওয়ার প্রেফারেন্স দেখাবে। অর্থাৎ আমরা তাহলে অক্সিডেশন পোটেনশিয়ালের নিরিখে যদি অ্যানোডে যাওয়া আয়নগুলোকে দেখতে চাই, তাহলে দেখো অক্সিডেশন, তাহলে ফার্স্ট পয়েন্ট আমি লিখতে পারি অক্সিডেশন পোটেনশিয়াল অফ H2O। H2 এর অক্সিডেশন পোটেনশিয়ালের মান বেশি হবে কখন না, যখন H2 এই সমস্ত আয়নগুলোর প্রেজেন্সে থাকবে, F- SO3 -2, SO4 -2, NO3 S2O3 -2, থায়োসালফেট আয়ন। অর্থাৎ এই সমস্ত আয়নের প্রেজেন্সে H2O থাকলে তখন H2O এর অক্সিডেশন পোটেনশিয়ালের মানটা বেশি হবে ওই আয়নগুলোর তুলনায়। তখন কি করবে, তখন H2Oটা প্রেফার করবে এইদিকে ছুটে গিয়ে অক্সিডাইজড হতে। সেকেন্ড, 2 নম্বর পয়েন্ট, দেখো 2 নম্বর পয়েন্ট আমি লিখতে পারি যদি H2O কি হয় না, যদি H2O এর অক্সিডেশন পোটেনশিয়ালের মানটা, অক্সিডেশন পোটেনশিয়াল অফ H2O ইজ লেস, কার প্রেজেন্সে না, যখন H2O Cl-, Br-, I-, OH- এই ধরনের আয়নের প্রেজেন্সে থাকবে, তাদের প্রেজেন্সে H2 অক্সিডেশন পোটেনশিয়ালের মানটা কম হবে। তার মানে এই অবস্থাতে এই আয়নগুলো প্রেফার করবে ওই ইলেকট্রোডের দিকে ছুটে গিয়ে প্রোডাক্ট ফর্ম করতে। তো এই গেল আমার জিস্ট, অর্থাৎ আমি যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে যখনই জলীয় দ্রবণে নেব, জলীয় দ্রবণের ক্ষেত্রেই এই ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হবে। জলীয় দ্রবণে বা তার গলিত দ্রবণে নেব, তাহলে এইটার উপর বেশ করে আমি বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তার তড়িৎ বিশ্লেষণে তৈরি হওয়া প্রোডাক্টগুলো কি সেটা সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারে। দেখো আমরা একটা ফার্স্ট একটা এক্সাম্পল নিতে পারি। দেখো
আমরা এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ক্ষেত্রে আমরা যদি NaCl এর ক্ষেত্রে তার গাঢ় দ্রবণ নিই, দিয়ে তার তড়িৎ বিশ্লেষণ ঘটাই সোডিয়াম ক্লোরাইডের একটা অ্যাকোয়াস সলিউশন, কনসেন্ট্রেটেড সলিউশনের যদি তড়িৎ বিশ্লেষণ ঘটায়, এই তড়িৎ বিশ্লেষণে তাদের দেখো অ্যানোডের দিকে যাবে কে, অ্যানোডের দিকে যেতে পারে কে, অ্যানোডের দিকে যেতে পারে Cl মাইনাস, যেতে পারে কে H2O। তার মানে Cl মাইনাস আর H2 যেতে পারে। আমরা কি দেখলাম, যখন H2O Cl মাইনাস Br মাইনাস I মাইনাস এর প্রেজেন্সে থাকবে, এর অক্সিডেশন পোটেনশিয়ালের মান এর থেকে কম হবে, তাহলে Cl মাইনাস প্রেফার করবে এখানে যেতে, Cl মাইনাস গিয়ে কি করবে, ইলেকট্রন ছেড়ে দেবে, প্লাস Cl2 হয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে অ্যানোডে এই বিক্রিয়াটা ঘটবে, ক্লোরিন গ্যাস তৈরি হবে। যদি আমি ক্যাথোডের ক্ষেত্রে দেখি, ক্যাথোডে সংগঠিত বিক্রিয়াটা তাহলে দেখো, ক্যাথোডে যেতে পারে কে H2 আসতে পারে, যেতে পারে Na+। আমরা কি দেখলাম, H2 যখন গ্রুপ 1, 2 and 13 এই সমস্ত মেটালের প্রেজেন্সে থাকবে, তাহলে H2 এর কি হবে, রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে ছুটে যাবে কে, এই ক্ষেত্রে ছুটে যাবে H2O, ছুটে গিয়ে কি করবে, রিডিউসড হবে, ইলেকট্রনকে নেবে, নিয়ে কি হবে না H2 হবে প্লাস OH মাইনাস হবে, তাহলে H2 হাইড্রোজেন তৈরি হবে প্লাস OH মাইনাস তৈরি হবে। দেখো তার মানে আমরা যদি এই ইলেকট্রোডের ক্ষেত্রে এই সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ উৎপন্ন পদার্থগুলোকে দেখতে চাই, তাহলে অ্যানোডে উৎপন্ন হওয়া পদার্থ কি Cl মাইনাস, ক্যাথোডে উৎপন্ন হওয়া পদার্থ হাইড্রোজেন গ্যাস, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দ্রবণের মধ্যে থেকে যাচ্ছে কি OH মাইনাস অ্যান্ড Na প্লাস, তবে দ্রবণটা অ্যাজ এ বেসিক দ্রবণে রূপান্তরিত হবে। তাহলে এই গেল NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। কিন্তু এই NaCl কে যদি আমি জলীয় দ্রবণে না নিয়ে যদি NaCl এর গলিত দ্রবণে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে চাই, যদি আমি গলিত NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তাহলে সেক্ষেত্রে দেখো দ্রবণে Na প্লাস এবং Cl মাইনাস এর অন্য কোনো আয়ন নেই, তাহলে সেক্ষেত্রে সংগঠিত বিক্রিয়াটা কি, অ্যানোডের ক্ষেত্রে সেই Cl মাইনাসই যাবে, Cl মাইনাস ছুটে গিয়ে Cl2 নির্গত করবে, কিন্তু ক্যাথোডের দিকে যাওয়ার ক্ষেত্রে কোনো H2 নেই, রয়ে গেছে কি Na প্লাস, তাহলে Na প্লাসই তখন এই ক্যাথোডের দিকে ছুটে গিয়ে কি করবে না Na প্লাস প্লাস ই Na সোডিয়াম ডিপোজিশন ঘটাবে, এই ইলেকট্রোডের গায়ে ধাতব সোডিয়ামের একটা ডিপোজিশন ঘটবে। তাহলে এই গেল NaCl দ্রবণের দুটো কন্ডিশনে তড়িৎ বিশ্লেষণ এবং সেই তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন ক্যাথোড এবং অ্যানোডে উৎপন্ন প্রোডাক্ট। নেক্সট আমরা এবার দেখতে চাইব, যদি আমরা কপার সালফেটের জলীয় দ্রবণকে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কন্ডিশনে কি কি প্রোডাক্ট তৈরি হবে। আমরা কপার সালফেটের জলীয় দ্রবণকে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করতে পারি। কপার সালফেটকে দুটো কন্ডিশনে নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটানো যেতে পারে। কপার সালফেট দ্রবণকে যদি আমি কোনো ইনার্ট ইলেকট্রোডের প্রেজেন্সে নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাই, দ্যাট ইজ প্লাটিনাম ইলেকট্রোড। কপার সালফেট দ্রবণকে যদি আমি প্লাটিনাম ইলেকট্রোডের মধ্যে নিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাই, তখন কি হবে, দ্রবণে রয়ে গেছে কি কপার প্লাস 2, SO4 মাইনাস 2 আর H2। অ্যানোডে ছুটে যাবে কে, অ্যানোডের দিকে যেতে পারে SO4 মাইনাস 2, যেতে পারে কে না H2O, কিন্তু যাবে কে, যেহেতু আমরা দেখলাম যে H2 যখন সালফেট আয়নের প্রেজেন্সে থাকবে, এই ধরনের আয়নের প্রেজেন্সে থাকবে, তখন H2 এর ক্ষেত্রে কি হবে, তার অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালুটা বেশি। তার মানে H2O ছুটে যাবে কোথায় না H2O ছুটে যাবে এই অ্যানোডের দিকে। তাহলে অ্যানোডের সংগঠিত বিক্রিয়াটা কি, অ্যানোডে দেখো 2H2O 2 H2 অ্যানোডের দিকে ছুটে যাবে, ছুটে গিয়ে ইলেকট্রনকে ছেড়ে দেবে। যদি ইলেকট্রনকে ছেড়ে দেয় তখন কি তৈরি হবে, দেখো H2 এর দুটো ছেড়ে দিয়ে ইলেকট্রন ছেড়ে দেবে, যে তৈরি হবে কি অক্সিজেন আর
OH, এই H প্লাস প্লাস 4H প্লাস। তাহলে দেখো তখন অ্যানোডে উৎপন্ন পদার্থ কি? অক্সিজেন। তখন অ্যানোডে অক্সিজেন তৈরি হবে। ঠিক একই সাথে যদি আমি দেখতে চাই ক্যাথোডে, ক্যাথোডে কি কি যেতে পারে? যেতে পারে H2O, যেতে পারে Cu+2, কিন্তু যাবে কি না? আমরা দেখলাম যে যখন H2O, যখন Cu+2 এই সমস্ত মেটাল আয়নের প্রেজেন্সে থাকবে, তখন এদের প্রেজেন্সে কি ছিল না, এই সমস্ত মেটাল আয়নের প্রেজেন্সে, কোন মেটাল আয়ন? গ্রুপ 1 to 13 ছাড়া অন্য কোনো মেটাল আয়নের প্রেজেন্সে কি হয় না, H2O রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা কমে যায়, অর্থাৎ এর রিডিউসড হওয়ার প্রবণতাটা কমে গেল, যাবে তখন Cu+2 তখন ইলেকট্রন নিয়ে ধাতব কপারে রূপান্তরিত হবে। তাহলে এখানে এই ইলেকট্রোডে আমরা কপারের ডিপোজিশন দেখব, আর এই ইলেকট্রোড থেকে অক্সিজেন গ্যাস নির্গত হতে দেখব। দ্রবণে থাকছে কি? দ্রবণে পড়ে থাকছে তাকে SO4-2 আয়ন, অ্যাট দ্য সেম টাইম এখানে তৈরি হচ্ছে কি H+ আয়ন। এই H+ এর প্রেজেন্সে H2SO4 দ্রবণটাকে একটা অ্যাসিডিক দ্রবণে রূপান্তরিত করবে, অর্থাৎ এই দ্রবণের pH এর মানটা কমে যাবে। এই গেল কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ইনার্ট ইলেকট্রোড ইউজ করে ক্যাথোড এবং অ্যানোডের সংগঠিত উৎপন্ন পদার্থগুলো কি কি। এবার যদি একই দ্রবণকে আমরা কপার ইলেকট্রোডকে ব্যবহার করে দেখতে চাই, তখন কি প্রোডাক্ট আমরা পেতে পারি? কপার সালফেট দ্রবণকে যদি আমরা কপারের ইলেকট্রোডকে ইউজ করি, কপার ইলেকট্রোড ইউজ করলে সেক্ষেত্রে উৎপন্ন প্রোডাক্ট কি হতে পারে? দেখো, তো প্রথমে যদি আমরা ক্যাথোডের বিক্রিয়াটা দেখতে চাই, ক্যাথোডের যাওয়ার প্রবণতা থাকতে পারে কার? কপারের +2 থাকতে পারে, H2 থাকতে পারে। এটা তো সেমই রয়েছে আমার, তো এক্ষেত্রেও কপার +2টা ছুটে যাবে ক্যাথোডের দিকে, অর্থাৎ Cu+2+2 ধাতব কপার। তাহলে ক্যাথোডে উৎপন্ন পদার্থ কিন্তু সেম, ক্যাথোডে কপার তৈরি হবে। কিন্তু অ্যানোডের দিকে, অ্যানোডে কে যাবে? দেখো, এখানে আমি তোমাকে বলেছিলাম যে অ্যানোডে সবসময় আয়নই যে ছুটে যাবে এটা নাও হতে পারে। অ্যানোডে তোমার হবে কি, অ্যানোডে প্রসেসটা হচ্ছে অক্সিডেশন প্রসেস হবে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে অক্সিডাইজড হবে। যেহেতু অ্যানোড নিজে একটা রিঅ্যাক্টিভ মেটাল এবং যে এই ইলেকট্রোলিসিস প্রক্রিয়া টেক পার্ট করতে পারে, তার কারণ হচ্ছে দ্রবণে কপার +2 আয়ন রয়ে গেছে, তাহলে এর প্রবণতা আছে কপার +2 হয়ে বেরিয়ে চলে আসা। তাহলে তখন H2O গিয়ে অক্সিডাইজড হতে পারে, SO4-2 গিয়ে অক্সিডাইজড হতে পারে, অ্যাট দ্য সেম টাইম এই ধাতব কপারটা এখান থেকে এসে অক্সিডাইজড হতে পারে। এই তিনটে বিষয়ের ওপর কিন্তু ক্যাথোডে, এই অ্যানোডের সংগঠিত বিক্রিয়াটা ডিপেন্ডেন্ট। এবার দেখা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু এই কপারের অক্সিডাইজড হওয়ার প্রবণতাটা সব থেকে বেশি, অর্থাৎ H2 এর অক্সিডাইজড হওয়ার প্রবণতা বা সালফেট আয়নের অক্সিডাইজড হওয়ার প্রবণতার তুলনায় এই কপারের অক্সিডাইজড হওয়ার প্রবণতাটা বেশি, অর্থাৎ এই ইলেকট্রোড থেকে কপার +2 হয়ে দ্রবণে বেরিয়ে চলে সেই ইলেকট্রোডের গায়ে ইলেকট্রনটাকে মুক্ত করবে। তার ফলে দেখো কি ঘটবে, তার ফলে এই এখানে সংগঠিত বিক্রিয়া হচ্ছে কপার +2+2E। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে গেল। দেখো, এখান থেকে ওই অ্যানোড থেকে কপার +2 হয়ে দ্রবণে বেরিয়ে আসছে, সেই কপার +2 ক্যাথোডে এসে ইলেকট্রন নিয়ে ধাতব কপারে রূপান্তরিত হচ্ছে। তেমন এই প্রসেসটা যখন চলতে থাকছে, এই ইলেকট্রোড আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে দ্রবণে কপার +2 আয়ন আসার কারণে, এবং এই দ্রবণ থেকে কপার +2 আবার এখানে গিয়ে কপার হিসাবে ডিপোজিশন ঘটাচ্ছে, এবং এই ইলেকট্রোডটা আস্তে আস্তে কপারের ডিপোজিশন ঘটতে শুরু করছে। অর্থাৎ এই প্রসেসটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি কোথায়? এই প্রসেসটাকে আমরা ইউজ করতে পারি, খুব গুরুত্বপূর্ণ একটা প্রসেস, কোথায় না কোনো অবিশুদ্ধ মেটালের বিশুদ্ধীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রসেসটাকে ইউজ করতে পারি। আমরা মেটালার্জির ক্ষেত্রে, মেটালার্জি যখন পড়ব তখন দেখব কোনো অবিশুদ্ধ ধাতুকে আমরা বিশুদ্ধ করার ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে আমরা করতে পারি। যদি কোনো অবিশুদ্ধ ধাতব পাতকে
কি করতে পারি না এই রকম একটা ইলেকট্রোড হিসাবে অ্যানোডে নিয়ে এবং ওই ধাতুরই কোনো সলিউশনকে, ওই ধাতুরই কোনো ইলেকট্রোলাইটকে সলিউশন হিসেবে নিয়ে যদি আমরা অপর একটা বিশুদ্ধ ধাতুকে ক্যাথোড হিসেবে ইউজ করতে পারি, তখন কিন্তু এই অবিশুদ্ধ ধাতুটা বিশুদ্ধ আস্তে 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 বিশুদ্ধ ধাতুতে রূপান্তরিত হতে থাকবে। মানে ধাতুর বিশুদ্ধিকরণে কিন্তু আমরা এই প্রসেসটাকে অ্যাপ্লাই করতে পারি। তো এই গেল আমাদের ইলেকট্রোলিসিসে বিভিন্ন ধরনের পদার্থের, ইলেকট্রোলিসিসে কি কি পদার্থ তৈরি হবে। তো চলো